আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। 16ই ডিসেম্বর 2025 55তম বিজয় দিবস উদযাপিত হলো গতকাল। প্রিয় দর্শকদের এই মহান দিবসের শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা বলবো আজকের এখনকার এই প্রতিবেদনে। প্রথমেই বলি, মহান দিবস ও উদযাপন শব্দটি ব্যবহার করতে গিয়ে কেমন যেন বাধো বাধো ঠেকছিল। কাদের জন্য মহান এই দিন, কেন মহান, কার বিজয় হয়েছিল এই দিনে, কে পরাজিত হয়েছিল, সব যেন উল্টে পাল্টে গেছে। আর এই উল্টে পাল্টে যাওয়া আখ্যানে তিনটি স্বতন্ত্র ঘটনা শুধু আমার নয়, বাংলাদেশ ও ভারতের এক বিপুল সংখ্যক মানুষের মনে এই প্রশ্ন আজ তুলেছে যে যে প্রাণের স্পন্দন একদিন ছিল এই দিনটিকে ঘিরে গত 54 বছর কিংবা 53 বছর যেটা ছিল সে তো আর নেই। তাহলে কেন বলবো এই দিনকে মহান, কেন উদযাপন করব এই দিনটিকে? আগেই বলেছি, তিনটি স্বতন্ত্র ঘটনা উল্লেখ করে দেখাতে চাইব 2025-এর এই দিনটি আজ কোথায় এসে পৌঁছেছে। মোহাম্মদ ইউনূস, তাকে নিয়ে প্রথম ঘটনা। এই দিনটি তিনি কিভাবে পালন করলেন? 16ই ডিসেম্বর গতকাল জাতীয় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদন করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন তিনি। ইনি সেই ইউনূস যিনি গত দেড় বছর ধরে চেষ্টা করে গেছেন যে এই সরকারের এই দিনটিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে গেছেন, যিনি গত দেড় বছর একেবারে বিপরীতমুখী কাজ করে গেছেন। তার সেই কাজ আজকে গতকাল যে বিজয় দিবসে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ টাষণ ইত্যাদি দিলেন, এটা তার মুখ নয়, তার সরকারের মুখ নয়, মুখোশ, মানুষকে ধোঁকা দেয়া। গত বছর এই দিনটির কথা মনে ছিল না ইউনূসের, কারণ তখন তিনি তার স্মৃতি থেকে তিনি স্মৃতিভ্রষ্ট হয়েছিলেন। এসব কাজ তার মাথায়, এই যে এই দিনটির কথা তার মাথায় ছিল না। গত বছর প্রতিটি পদক্ষেপে মুক্তিযুদ্ধকে অপমান করে এসেছেন তিনি ও তার সরকার। এটাকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম না বলে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার ভারতীয় চক্রান্ত বলে এসেছেন। রিসেট বাটন পুশ করে মুছে ফেলতে চেয়েছেন 71-এর শৌর্য বীর্যের কাহিনী। তিনি হঠাৎ কেন এই দিনটি উদযাপন করলেন, কেন করতে এলেন? হিসাবটা রাজনীতির, প্রাণের টানে নয়, রাজনীতির টানে। তিনি বুঝেছেন বাংলাদেশের এক বিরাট সংখ্যক মানুষ তার সরকারের হাজার চেষ্টা সত্ত্বেও মুক্তিযুদ্ধের চেতনাকে এখনো ধারণ করে আছেন তাদের ভেতরে। এই মানুষদের জন্য ছলনার আশ্রয় নিয়ে বিজয় দিবস উদযাপন করেছেন মোহাম্মদ ইউনূসের সরকার। এটাই মুছে দেওয়ার কাজ। দ্বিতীয় বছরে রাজনীতি করার জন্য তার ও তার জামাতি বন্ধুদের মনে পড়ল বিজয় দিবসের কথা, সেটাও মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য। বিজয় দিবসে যে আইকনিক সামরিক কুচকাওয়াজ হতো সেটা বাতিল করা হয়েছে। তার আগে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত প্রধান জাতীয় দিবসগুলি, যেমন শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন 7ই মার্চ, তার জন্মদিন 17ই মার্চ, তার হত্যার জাতীয় শোক দিবস 15ই আগস্ট এবং সংবিধান দিবস 4 নভেম্বর বাতিল করা হয়েছে। এই বাতিলকরণের কাজগুলি একটি প্যাটার্ন তৈরি করে যা সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তি, যে ভিত্তির মূলে আছে এই বিজয় দিবস, সেটাকেই অপমানিত করে। আরো উদ্বেগজনক হলো শারীরিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিগুলি সরকারি অফিস এবং মুদ্রা নোট থেকে সরানো হয়েছে, যা তার দৈনন্দিন জীবনে অপসারণকে প্রতীকী করে তোলে। মুক্তিযুদ্ধ স্মরণীয় মূর্তি এবং মুরাল অপবিত্র করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, তাদেরকে অপমানিত করা হয়েছে। সবচেয়ে বিপর্যয়কর পদক্ষেপ ছিল তার শিরোনাম জাতির পিতা মুজিবুর রহমানকে থেকে জাতির পিতা
বিশেষণটিকে অপসারিত করা। একই সঙ্গে মানব অধিকার এবং মুক্তিযোদ্ধাদের উপর দমন পীড়ন সমানে চলেছে গত 1.5 বছর। প্রায় 200 জন প্রকৃত মুক্তিযোদ্ধাকে, যারা 1971 সালে লড়াই করেছিলেন স্বাধীনতার জন্য, তাদেরকে সন্ত্রাসবাদী এবং রাজদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কিছু ক্ষেত্র এমন আছে যেখানে 72, 73, 74 এমনকি 78 বছর বয়সী বয়স্ক যোদ্ধাদের স্মৃতিস্তম্ভ রক্ষা সমাবেশে অনুপ্রেরণা ছড়ানোর জন্য, অর্থাৎ তারা স্মৃতিস্তম্ভ রক্ষা করতে গেছেন, এই অনুপ্রেরণা ছড়ানোর জন্য তাদেরকে জেলে পাঠানো হয়েছে। এখানেই শেষ নয়, এই সরকার যুদ্ধ অপরাধীদের গণহারে মুক্তি দিয়েছে। মে 2025-এ ইউনূস সরকার জামাতি ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়, যিনি 1256টি হত্যা, 17টি অপহরণ এবং 13টি ধর্ষণের জন্য দোষী ছিলেন। এটিএম আজহারুল ইসলাম জামাতি ইসলামের নেতা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পর্যন্ত এই জন্য সরকারকে তীব্র ভর্ৎসনা ও নিন্দা করেছে। এই কাজগুলি পরিকল্পিত ইতিহাস বিকৃত করার একটি প্যাটার্ন প্রকাশ করে, যা পাকিস্তানি কৌশলগুলোকে প্রতিফলিত করে। জাতীয় স্মৃতি দুর্বল করা, 1971-এর স্মৃতিকে অপমানিত করা এবং বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা। আগে থেকে ইউনূস এবং তার দলবল বলতে শুরু করেছে ভারত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেনি, বাংলাদেশের জন্মকে সমর্থন করেছে একটাই কারণে, পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য। এটা এতকাল বলে এসছে। এখন এই লাইনে আরো এগিয়ে তারা বলতে শুরু করেছে যে দেশকে আবার পূর্ব পাকিস্তান করতে চাইছে, সেটা স্পষ্ট। এখন তারপরে আবার বুদ্ধিজীবীদের গণহত্যার দায় পর্যন্ত ভারতীয় সৈনিকদের ঘাড়ে ফেলে দিচ্ছে। অকৃতজ্ঞ আর কাকে বলে? বেঈমানের দল। আসি দ্বিতীয় প্রসঙ্গে, বিজয় দিবসে নরেন্দ্র মোদীর বার্তা, এবং সেই বার্তায় বাংলাদেশের নাম উল্লেখ করেননি কোথাও। 16 ডিসেম্বর তারিখে নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা প্রকাশ করেছেন, যাতে তিনি লিখেছেন, বাংলায় বলছি, বিজয় দিবসে আমরা সাহসী সৈনিকদের স্মরণ করি, যাদের সাহস এবং ত্যাগ 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। বাংলাদেশের নাম নেই, বাংলাদেশে কোনো উল্লেখ নেই। এই জন্য আবার নাকি গোঁসা হচ্ছে অনেকের গোঁসা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে এই যুগান্তকারী মুহূর্ত স্বীকার করে এসেছে এতকাল। আজ তাহলে মোদীর এই শব্দ চয়ন কেন বাংলাদেশের উল্লেখ নেই? এই প্রশ্নটা ভারতের উদ্দেশ্যে না করে নিজেদের উদ্দেশ্য করুন। আপনারাই তো বলে এসেছেন যে ভারতীয়রা সেদিন, ভারতীয় সৈন্যরা সেদিন বাংলাদেশে পূর্ব পাকিস্তানে এসেছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য, আপনাদের স্বাধীনতা সংগ্রামের পাশে দাঁড়াবার জন্য নয়। তাই যদি হয়ে থাকে তাহলে আজকে নরেন্দ্র মোদী যখন বলছেন যে এখানে বাংলাদেশের নাম উল্লেখ করলেন না এবং ভারতীয় সৈন্যদের ভূমিকাকে তিনি বললেন যে ভারতের বিজয়, ভারতীয় সেনার বিজয় হিসেবে, তখন আপনাদের এত প্রতিক্রিয়া কেন? আপনারা গাছেরও খাবেন, তলারও কুড়োবেন। একদিকে বলবেন ভারত পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেছে, বাংলাদেশকে স্বাধীন করবার জন্য এগুলো করেনি, আবার এখন বলবেন কেন ভারত আমাদের নাম উল্লেখ করেনি। ইউনূসের আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, আমি দৃঢ়ভাবে প্রতিবাদ করছি। কেন হে? আসিফ নজরুল, যার আর এক নাম আসিফ নয়, আশিক নজরুল, প্রেমিক নজরুল। তা সেই প্রেমিক আসিফ নজরুল তিনি এই 16 ডিসেম্বরে 1971 তিনি লিখছেন, আমি দৃঢ়ভাবে প্রতিবাদ করছি। ডিসেম্বর 16, 1971 বাংলাদেশের বিজয় দিবস ছিল। এই বিজয়ে ভারত একটি মিত্র ছিল, আর কিছু নয়। কেন ভাই এ কথাটি কেন বলছেন? মনে নেই? আপনারাই তো বলছেন এখন যে আপনারা সব জামাতি হয়ে গেছেন। আপনারাই তো বলছেন ভারতীয় সেনারা বাংলাদেশে ঢুকে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, আপনারাই বলেছেন, বলেননি? আপনারাই তো বলেছেন পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার ভারতীয় চক্রান্ত ছিল। তাহলে এখন দুঃখ কেন, কষ্ট কেন? বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, যিনি মোদীর এই সমালোচনামূলক অবস্থানের জন্য, মোদীকে সমালোচনা করার জন্য এবং ভারতকে উগ্র ভাষায় প্রতিক্রিয়া জানানোর জন্য বিখ্যাত, তিনি বলেছেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
তিনি কি বলেছেন গতকাল? এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যুদ্ধটি পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করা হয়েছিল, কিন্তু মোদী দাবি করেছেন যে এটি সম্পূর্ণভাবে ভারতের যুদ্ধ এবং অর্জন। এটি করতে গিয়ে তারা বাংলাদেশের অস্তিত্বকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে। লজ্জা করে না এই কথা বলতে? লজ্জা করে না? বেঈমানের দল, বিশ্বাসঘাতক। ভারত তোমাদেরকে স্বাধীন করে আজকে বাংলাদেশ করেছে, আর তোমরা ভারতের সাথে, সেই ভারতের বিরুদ্ধে কি করছো, কি করতে গিয়ে পাকিস্তানের সাথে কিভাবে এ করছো, তারপরেও তোমরা কিনা বলছো মোদীজি কেন বাংলাদেশের উল্লেখ করলেন না? পরিষ্কার করে তাহলে স্বীকার করো যে ভারতই যুদ্ধ করেছিল, তার সাথে তোমাদের মিত্র ছিল, এবং তোমাদের পাকিস্তানের হাত থেকে তোমাদেরকে উদ্ধার করেছিল ভারত, তোমাদের লড়াইয়ে তোমাদের পাশে ছিল। এই কথাটা স্বীকার করে আগে বলো, তারপরে সমালোচনা করতে আসো। এই যে অনুল্লেখ করা হলো বাংলাদেশের নাম, এটা একটা ঐতিহাসিক রূপান্তর, যা ভারত বাংলাদেশ বর্তমান সম্পর্ককে চিনিয়ে দিচ্ছে। যখন মোদী নেতৃত্বাধীন যে 2015 থেকে 24 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বাংলাদেশের সাথে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন, ইউনূস শাসনের অধীনে আঞ্চলিক গতিশীলতা হিমালয়ের বরফে পরিবর্তিত হয়েছে। মোদীর এই নীরবতা আন্তর্জাতিক কূটনীতির উদাসীনতা নয়, মনে রাখবেন। এটি একটি সূক্ষ্ম নয়, এটি একটা বড় ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে কি হতে যাচ্ছে। তোমরা আর ভারতের বন্ধু নও। তোমাদের সাথে, তোমাদের বর্তমানে যে সরকার, সেই সরকারের সাথে ভারতের আর কোনো বন্ধুসুলভ সম্পর্ক নেই। তোমরা যা শুরু করেছো, তো অথচ কয়েকদিন আগে মনে রাখবেন যে মোদীজি কিন্তু খালেদা জিয়ার স্বাস্থ্য, তার দ্রুত তার স্বাস্থ্যের উন্নতির জন্য তিনি প্রার্থনা করেছিলেন, তিনি পোস্ট করেছিলেন। এটা বিএনপি ইউনূসের জন্য একটি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে উদীয়মান হচ্ছে। তার ভিত্তিতে কেউ কেউ কূটনৈতিক সম্পর্ক বলছেন। আমার মনে হয় অত কিছু বলার দরকার নেই। এটা হচ্ছে ভারতের সাথে, ভারতের একজন নেতা, তিনি বাংলাদেশের পাশের দেশ, আমাদের প্রতিবেশী, যাদের সাথে আমাদের রীতিমতো ভালো সম্পর্ক, তাদের প্রাক্তন তিনবারের প্রধানমন্ত্রী, তিনি অসুস্থ হয়েছেন। তার জন্য তিনি তার স্বাস্থ্যের উদ্ধারের জন্য তাকে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, তার জন্য তিনি প্রার্থনা করেছেন। এইটাই তো, এর বেশি কিছু নয়। আমাদের তৃতীয় গল্পে আসি, তৃতীয় কাহিনীটায়। লেফটেন্যান্ট সাফিন আশরাফ এবং ইনি হচ্ছেন 25 বছর বয়সী বাংলাদেশি সামরিক অফিসার লেফটেন্যান্ট সাফিন আশরাফ। আশরাফ দেরাদুনের ভারতীয় মিলিটারি একাডেমি IMA থেকে সফলভাবে স্নাতক হয়েছেন, একটি প্রতিষ্ঠান যা বিশ্বের শীর্ষ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে বিবেচিত। 14টি দেশ থেকে 34 জন বিদেশি ক্যাডেট সেখানে গিয়েছিলেন, অংশ নিয়েছিলেন এই প্রশিক্ষণ কেন্দ্রে গ্র্যাজুয়েশনের। সেখানে এই 34 জন বিদেশি ক্যাডেটের মধ্যে আশরাফ হয়েছেন সেরা বিদেশি ক্যাডেট, সেরা। তিনি প্রথম অর্ডার অফ মেরিট বিদেশি ক্যাডেট মেডেল পেয়েছেন, যা সামরিক প্রশিক্ষণে তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। এটি কেবল একটি ব্যক্তিগত উপলব্ধি কিংবা একটি ব্যক্তিগতভাবে একটি মানুষকে তাকে সম্বর্ধনা, তাকে সম্মান জানানো নয়। তিনি তার পাসিং আউট প্যারেডে তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে আশরাফের কাঁধে হাত দিয়ে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি আশরাফের কাঁধে র্যাঙ্ক স্টার পরিয়ে দিয়েছেন। এবং এই একটি অনুষ্ঠান যা তার উপস্থিত, তার স্ত্রীও সেখানে ছিলেন। আশরাফের ঠিকানায় তিনি ভারতকে, আশরাফ কি বলেছেন? আশরাফ তার অল্প কথার ভাষণে অল্প কয়েকটি কথায় বলেছেন ভারতকে, যে ভারত সত্যিকারের বন্ধু আমাদের। ভারত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং কৌশলগত জোটে জোর দিয়েছেন তিনি ভারতের 1971 সালে বাংলাদেশকে মুক্ত করতে সহায়তা করার গুরুত্ব এবং চলমান দ্বিপাক্ষিক সহযোগিতার প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। তার মধ্যবিত্ত পটভূমি, তার বাবা একটি সাধারণ কাজ করেন ওই আশরাফের,
এই অর্জনকে আরো প্রভাবশালী করে তোলে যে একটি সাধারণ ঘরের ছেলে তিনি সেরা ক্যাডেট হয়েছেন, বিদেশি ক্যাডেট, ভারতের সবচেয়ে বড় যে মিলিটারি একাডেমিতে। এবং এটা আশরাফ বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে যাবে। আইএমএ থেকে প্রাপ্ত নেতৃত্ব কৌশল এবং সামরিক শৃঙ্খলার দক্ষতা তার অধীনস্থদের মধ্যে ছড়িয়ে দেবে। কার্যকরভাবে ভারত বাংলাদেশ সামরিক প্রশিক্ষণ সহযোগিতার এই সুবিধাগুলো বাংলাদেশি সেনাবাহিনীকে তিনি সেখানে সঞ্চার করবেন। তো এই যে 16ই ডিসেম্বর এই যে 3 স্তরের 3টি ঘটনা, ইউনূসের ভোল বদল, রাজনৈতিক ভোল বদল, চোখে ধুলো দেয়া, তারপর বাংলাদেশ যে কথা এতদিন ধরে যেভাবে ভারতকে সমালোচনা করে এসেছে, মোদিজি তার উত্তরে বাংলাদেশের 16ই ডিসেম্বরে তার বার্তায় বাংলাদেশের উল্লেখই রাখলেন না। এবং তৃতীয়ত শাফিন আশরাফ, যিনি বিদেশি ক্যাডেটদের মধ্যে প্রদান হয়েছেন, এরা সবকিছু মিলে একটাই সংকেত দেয়, সেটা হচ্ছে যে ইউনূসের শত চেষ্টা সত্ত্বেও ভারত কিন্তু এখনো সেইভাবে রিয়্যাক্ট করেনি। এবং সেখানকার সাধারণ যে ঘরের যে যারা আছেন তারাও সেভাবে রিয়্যাক্ট করেনি। বাংলাদেশ যে পথে চলতে শুরু করেছে, এই পথে চললে আগামী দিনে কিন্তু অনেক বড় বিপদ আসছে। 16ই ডিসেম্বরের বিজয় দিবসে একটি বার্তা, সবার একটি প্রার্থনা হোক, সেটা হচ্ছে আমরা ভারতীয়রা এবং বাংলাদেশে যারা আছেন সবাই মিলে একসাথে বলি, সৎ প্রতিবেশী সুপ্রতিবেশী হয়ে বাঁচার যে সুফল সুবিধা সেটা দুই দেশের হয়। এটা শুধু বাংলাদেশের সুবিধা নয়, এটা শুধু ভারতের সুবিধা নয়। যারা দুই দেশের সম্পর্কে ফাটল ধরাতে চাইছে এবং ধরিয়েছে অনেকটা, তারা নিপাত যাক, তারা ধ্বংস হোক, বেঁচে থাকুক ভারত বাংলাদেশ যে সৌভ্রাতৃত্ব, যে মিত্রতার সম্পর্ক, সেই সম্পর্ক সবাই একসাথে বলি, ভারত বাংলাদেশ মৈত্রী সম্পর্ক দীর্ঘস্থায়ী হোক। এই সম্পর্কের বিরুদ্ধে যারা, তারা ধ্বংস হোক। নমস্কার।